এমনিতেই শীতকাল, কিন্তু সুদীপ্ত অনুভব করলো ওর সারা গা কেমন যেন গরম হয়ে আসছে। চোখ জ্বালা করতে লাগলো, ঝাপসা হয়ে এলো সামনেটা ক্রমেই। কান বন্ধ হয়ে গেল, চারিদিকটা একদম গুমোট, শুনশান, নিস্তব্ধ হয়ে গেল। গা হাত পা কেমন যেন ভার করে এলো সুদীপ্তর। চোখ ডলতে ডলতে কোনো মতে ক্যামেরার ডিসপ্লের দিকে তাকাতেই ও দেখল লেন্সটা অটো জুম নিতে নিতে বারবার ফোকাস হারাচ্ছে। সুদীপ্ত এগোনোর চেষ্টা করলো, কিন্তু ওর মনে হলো ওর পা দুটো কেউ যেন আঁকড়ে ধরে রেখেছে। এবার সত্যি ওর ভয় হতে লাগলো। গল্পে গৌরবের আজকের এপিসোডে গল্পে গৌরব অরিজিনালসে থাকছে মেছো ভূত ও অভিশপ্ত চর পার্ট 1। আজকের গল্প সম্পূর্ণভাবে গল্পে গৌরবের নিজস্ব। শুরু হচ্ছে মেছো ভূত ও অভিশপ্ত চর। রবিবার, ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি মুখেই এক কাপ গরম গরম চা নিয়ে দোতলার ব্যালকনিতে কাঠের চেয়ারটা টেনে বসল সুদীপ্ত। তখন যেহেতু নভেম্বর শেষ হবে হবে করছে, তাই হালকা একটা শীতের আমেজ তো পড়েই গেছে। কিছুটা হালকা কুয়াশা আর কিছুটা ধোঁয়াশা মিলেমিশে একাকার। আবার ভোরের মিষ্টি হালকা সোনালি রাঙা রোদটাও আছে। সব মিলিয়ে রবিবারের সকালটা একদম পারফেক্ট। চায়ে একটা চুমুক দিয়ে কাপটা সামনে রাখা ছোট্ট কাঠের টেবিলটায় রেখে মেঝে থেকে খবরের কাগজটা কুড়িয়ে নিল সুদীপ্ত। প্রতিদিন ভোরেই কাগজের ছেলেটা দোতলার ব্যালকনিতে কাগজটা রোল পাকিয়ে ছুড়ে দিয়ে যায়। আজও দিয়ে গেছে একইভাবে। ও, বলে রাখা ভালো, সুদীপ্ত জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ফাইনাল ইয়ারের ফাইনাল প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত, প্ল্যানিং প্লটিং চলছে আর কি। কাগজটা খুলে হেডলাইনগুলো পড়তে শুরু করলো। দুটো পাতা উল্টাতেই ছোট্ট একটা বক্সের ভিতরে 10-11 লাইন লেখা। তার হেডলাইনটা দেখে সুদীপ্তর চোখ দুটো থমকে গেল। তাতে লেখা ছিল মেছো ভৌতিক অভিশপ্ত চর, দোবলার চর। ওকে একটু বেশি উৎফুল্ল দেখাতে লাগলো। তার কারণ ফাইনাল ইয়ারের ফাইনাল প্রজেক্টের জন্য ও এমন একটা টপিকই খুঁজছিল যা বাকিদের থেকে ওকে আলাদা করবে। নিজে যদিও ভূত প্রেতাত্মায় খুব একটা বিশ্বাস করে না, তবুও ইউনিক হওয়ার চক্করে মেছো ভূতের কনসেপ্টটা ওকে খুব টানল। ব্যাস, চায়ের কাপে চুমুক দিতে দিতে ঠিক করে ফেলল ও নিজে যাবে এই মেছো ভৌতিক অভিশপ্ত চরে, এবং সেখানে 2-3 দিন থেকে ওর প্রজেক্ট নিয়ে ডিটেলস রিসার্চ করে ফাইনাল রিপোর্ট তৈরি করবে। তবে শুধু হেডলাইন পড়ে পুরো খবরটা, পুরো লেখাটা না পড়ে শুধুমাত্র ইউনিক হওয়ার চেষ্টায় নেওয়ার ডিসিশনটা কি সত্যিই জাস্টিফাইড, নাকি ডাহা বোকামি? ঠিক করলো 2 দিনে খোঁজখবর নিয়ে বুধবারই সকাল সকাল বেরিয়ে পড়বে। দুবলার চর বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলায় অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। আশেপাশে কিছু জেলেদের গ্রামও আছে। জেলেরা মাছ ধরার মৌসুমে 3 থেকে 4 মাস এখানে থাকেন। তবে দুপুর 3টের পর কেউই ওই চর পেরিয়ে খাড়িতে মাছ ধরতে যাওয়ার সাহস করেন না। সুদীপ্ত বুধবার ভোরে ঢাকা থেকে 4:45-এর বাসে করে বাগেরহাটের মংলা পোর্টে পৌঁছালো। সেখান থেকে ট্রলার বা লঞ্চ ভাড়া করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রায় 16-17 ঘন্টা যাত্রার পর রাত 9:30 নাগাদ দুবলার চরে পৌঁছালো। এই 2 দিন রাতটা লঞ্চেই কাটাতে হবে সুদীপ্তকে।
লঞ্চটা চর থেকে কিছুটা দূরে ভাসমান অবস্থায় রয়েছে, পর্যটকদের সুরক্ষার বিষয়টা মাথায় রেখেই। লঞ্চে যেখানে থাকার জায়গা সেখান থেকে বাইরে এসে একটা সিগারেট ধরালো সুদীপ্ত। শুকটান দিতে দিতে ভাবতে লাগলো, এই লঞ্চ তো বাকি পর্যটকদের নিয়ে এদিক ওদিক ঘুরে দেখাবে, কিন্তু ওর তো এদের সাথে ঘুরে বেড়ালে চলবে না। তাহলে যে কাজের জন্য এখানে এসেছে সেটা অসমাপ্ত থেকে যাবে। বেশ ঠান্ডা লাগছিল ওর। সিগারেটে শেষ টানটা দিয়ে ঠিক করলো, কাল ভোরে লঞ্চ এই চর ছাড়ার আগে ও এই লঞ্চ ছেড়ে দেবে। দুবলার চর মূলত জেলে গ্রাম। মাছ ধরার সঙ্গে চলে শুটকি শুকানোর কাজ, তাই সারাক্ষণ শুটকির কড়া গন্ধ ভেসে আসছিল। ঠিক করলো কাল সকাল হলে কোনো একটা গ্রামেই মাথা গোঁজার ঠাঁই খুঁজবে। অনেকগুলো চর নিয়ে দুবলার চর গঠিত। ও শুনেছে গোটা চরটাকেই অভিশপ্ত চর বলা হয়, ওই মেছো ভূতের কারণে। সুদীপ্ত এখন যে জায়গাতে আছে সেই জায়গাটার নাম কবরখালি। ভোর হলো, শালটা গায়ে দিয়ে সুদীপ্ত বাইরে বেরিয়ে এলো। কি অপূর্ব দৃশ্য নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতো না ও। এই চরের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করলো ওকে। ওদের লঞ্চের মতো আরও 2-3টে লঞ্চ দাঁড়িয়েছিল আশেপাশেই। চারিদিকে ঘন জঙ্গল, ম্যানগ্রোভ, জলে লাল সূর্যের আভা পড়েছে। শিশির পড়েছে সারা রাত। গাছের পাতা থেকে চুঁয়ে চুঁয়ে টুপটাপ করে জলের ফোঁটা পড়ছে। লঞ্চের যে জায়গাটায় ও দাঁড়িয়ে আছে সেই জায়গাটাও ভিজে গেছে। চারিদিকে কুয়াশা আর ধোঁয়াশার অদ্ভুত একটা মেলবন্ধন। শীতল একটা মৃদু স্নিগ্ধ হাওয়া বইছে। হঠাৎই সুদীপ্তর চোখে একটা দারুণ জিনিস পড়ল। ও দেখলো একটা লাল বুক মাছরাঙা টুপ করে জল থেকে ছোট্ট একটা মাছ নিয়ে ধোঁয়াশার ভেতর মিলিয়ে গেল। কেউ বলবে এত সুন্দর যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, এমন একটা জায়গা দুপুর 3টের পর থেকে অভিশপ্ত, মৃত্যুপুরী। কথাটা যে খুব একটা ভুল নয়, কারণ ও শুনেছে এই জায়গা থেকে আগেও অনেক জেলে এবং পর্যটক নিখোঁজ হয়েছেন, তারা কেউ ফেরেনি। সেদিন খবরের কাগজে এমনই একটা খবর বেরিয়েছিল, আর এই খবরের সত্যতা নিজে থেকে যাচাই করে একদম ইউনিক একটা কনসেপ্টের ওপর ওর ফাইনাল প্রজেক্টের স্টোরি তৈরি করতেই সুদীপ্তর এখানে আসা। সকালের খাবারটা খেয়ে ব্যাগপত্র গুছিয়ে লঞ্চ ছেড়ে দিল সুদীপ্ত। লঞ্চের ছেলেটা মানা করা সত্ত্বেও শুনল না, বেরিয়ে পড়ল। চরের কিছুটা কাদা পেরিয়ে গ্রামের মাটির রাস্তা ধরল। দুদিকে ছোট ছোট গাছ আর মাঝে সরু কাঁচা রাস্তা। কিছুটা যাওয়ার পরে গ্রামের শুটকি মাছের বাজার পড়ল। চারিদিকে শুকনো শুটকি লম্বা করে সারি সারি ঝুলছে, আর তার থেকে একটা কড়া গন্ধ ভেসে আসছে। ও দেখতে পেল কিছু জেলে এই দিকেই আসছে। তাদের দিকে এগিয়ে গিয়ে তাদের একজনকে বলল যে ও তাদের মাছ ধরার কিছু ছবি তুলতে চায়, তারা যেন ওকে সাথে করে নিয়ে যায়। অনুরোধ জানালো সুদীপ্ত। জেলেরাও রাজি হয়ে গেল। সুদীপ্ত ব্যাগ কাঁধেই হাতে ক্যামেরা নিয়ে জেলেদের সাথে চলল। যেতে যেতে কিছু ছবিও তুলল। প্রায় 30 মিনিট হাঁটার পর ওরা চরের অনেকটা ভেতরে গিয়ে পৌঁছালো, যেখান থেকে খাড়িগুলো শুরু হয়েছে, এবং চারিদিকে ঘন জঙ্গল। জেলেগুলো তাদের ছোট ডিঙি নৌকাটি জলে ভাসালো। সুদীপ্ত ওই নৌকাতে গিয়ে উঠে বসল।
ঘড়ির কাঁটায় তখন 11:35। খাড়ি পেরিয়ে তারা কুঙ্গা নদের কাছে এসে পৌঁছালো। এবার সে দেখল জেলেদের মাছ ধরার অদ্ভুত কারুকার্য। সে ঝটপট কিছু ছবি তুলে নিল। জেলেদের মাছ ধরা যখন শেষের পথে, তখন ঘড়িতে প্রায় 1:45। জেলেরা সবকিছু গোছানোর তোড়জোড় শুরু করেছে, কারণ 2টোর মধ্যে এই অঞ্চল ছেড়ে তাদের বেরিয়ে যেতেই হবে। সুদীপ্ত বুঝল তাকে এবার সবার চোখের অলক্ষ্যে বেরিয়ে যেতে হবে এবং খুঁজে বার করতে হবে সেই মেছো ভূতের রহস্য, যার জন্য তার এখানে আসা। জেলেদের মধ্যে একজনের নাম ছিল কানাই। কানাইকে ডেকে এই মেছো ভূত সম্পর্কে জিজ্ঞেস করতেই কানাইয়ের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ প্রকাশ পেল। সে তোতলাতে তোতলাতে বলল, কেনে বাবু, এগুলা জেনে আপনার কি হবে? সুদীপ্ত উত্তরে বলল, কৌতূহল বশত জানতে চাইছে। কানাই তখন চোখ পুরো বড় বড় করে তাকে বলল, 3টের পর এখানে থাকাটা বড়ই বিপদের। কেউ ফেরে না, কেউ না। যে 2জন ফিরে এসেছিল তাদের গা থেকে বেরোতো পচা শুটকি মাছের কড়া পাকের নোংরা পচা একটা গন্ধ, পচা আষ্টে গন্ধ। তবে যে 2জন ফিরে এসেছিল তারা 2জনেই মেয়ে। শোনা যায় তারা ফিরে আসার পরেই এই চর লাগোয়া গ্রামগুলোয় কিছু না কিছু অনর্থ হয়েছে। প্রতি বৃহস্পতিবার রাতেই 30 বছর বা তার বেশি বয়সের কোনো জেলে বা পর্যটক, বলা ভালো ছেলে, উধাও হয়ে যেতেন। তারা কেউ কোনো দিন ফেরেনি, আজও না। কথাটা শেষ হতে না হতেই জেলেদের একজন কানাইকে ডাকতে কানাই চলে গেল। এই ফাঁকেই সুদীপ্ত ওখান থেকে গায়েব। জেলেরা মাছ ধরার পর যখন ডিঙি নৌকা করে ফিরে আসবে, তখন সুদীপ্তর খোঁজ করাতে দেখা গেল সুদীপ্ত ওখানে আর নেই। তারা নিজেদের মধ্যে বিভিন্ন কথা বলাবলি শুরু করলো। সুদীপ্তকে তাদের সাথে মাছ ধরতে নিয়ে আসাটা ঠিক হয়নি। এমন সময় কানাই বলে উঠল, সুদীপ্ত মেছো ভূতের কথা জিজ্ঞেস করছিল। এটা শোনা মাত্রই জেলেদের সর্দার ভয়ঙ্কর রেগে বলে উঠল, সবাই যেন ডিঙি নৌকায় উঠে আসে, ওরা এখনই এখান থেকে রওনা দেবে, সুদীপ্তকে ছাড়াই। আরও বলল, ঘোর অনর্থ হয়ে গেল, কিছু একটা ঘটতে চলেছে। গ্রামের কাউকে যেন সুদীপ্তর ব্যাপারে কেউ কিচ্ছু না বলে। ঠিক হলো, আজকে রাতের মধ্যে যদি ফিরে না আসে তাহলে কাল সকালে সবাই মিলে খুঁজতে আসা হবে। সুদীপ্ত দূরে গাছের আড়াল থেকে দেখল জেলেদের ডিঙি নৌকাটা ধীরে ধীরে ছোট হতে হতে মিলিয়ে গেল। ফোনটা পকেট থেকে বার করলো সুদীপ্ত। টাওয়ার নেই। 2:45 বাজে। এবার ব্যাগ থেকে একটা ম্যাপ বের করলো। সেই ম্যাপ ধরে আর মোবাইলের কম্পাস ব্যবহার করে কাদা পেরিয়ে ম্যানগ্রোভের মাঝখান থেকে ধীরে ধীরে আরও গভীরে যেতে লাগলো। কাদার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে সুদীপ্ত দাঁড়িয়ে পড়ল। এমন একটা জায়গা যে সেই জায়গাকে যেদিক থেকেই দেখা হোক না কেন একদম একই রকম লাগবে। ফোনের কম্পাসটাও হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। থমথমে একটা পরিবেশ। গাছগুলোর মাঝের ফাঁকাটা যেন ধীরে ধীরে কমতে লাগলো। চারিদিকটা কেমন অন্ধকারে ছেয়ে গেল।
আলো নেই বললেই চলে। মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকালো সুদীপ্ত। দেখলো গাছের পাতা আর ডালে সূর্যের আলো একদম ঢাকা পড়ে গেছে। সুদীপ্ত আর দেরি না করে ম্যাপটা গুটিয়ে ব্যাগে রেখেই ঝটপট ব্যাগ থেকে ফোল্ডেড ট্রাইপডটা বের করে কাদার উপর রেখে ক্যামেরাটা সেট করে ভিডিও রেকর্ডিংটা অন করে দিল। হঠাৎই সুদীপ্ত অনুভব করলো চরে কাদার স্তর যেন বাড়তে শুরু করেছে। যেটা আগে গোড়ালি পর্যন্ত ছিল সেটা গোড়ালি থেকে আরো বেশ কিছুটা উপরে উঠে এসেছে। চরের পাশে যে খাড়িটা ছিল সেখানে হঠাৎই জলটা কেমন বুদবুদ করে উঠল। আর তারপর খাড়ির সবজে শ্যাওলা জল ধীরে ধীরে লালচে কালোয় পরিণত হলো। দমকা হাওয়া দিতে শুরু করলো। সুদীপ্ত দেখলো জল থেকে মাছের কাঁটা আর কিছু মরা মাছ ভেসে উঠছে। পিছনে ফিরে তাকাতেই দেখলো যেখান থেকে ও চরের উপর দিয়ে হেঁটে এসেছিল সেখানে ওর একটাও পায়ের ছাপ নেই। চারিদিকে কেমন একটা নোংরা আষ্টে গন্ধ ভেসে আছে। এতটাই আষ্টে পচা গন্ধ যা শুটকি মাছের গন্ধকেও হার মানায়। সুদীপ্ত ঘড়িতেই সময়টা দেখলো ঝটপট। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 3টে। ঘড়িটাও বন্ধ হয়ে গেল। কিন্তু অদ্ভুতভাবে চারিদিকটা এতটাই অন্ধকার আর ধোঁয়াটে হয়ে গেছে যে দেখে মনে হচ্ছে সন্ধে 7টা। এমনিতেই শীতকাল, কিন্তু সুদীপ্ত অনুভব করলো ওর সারা গা কেমন যেন গরম হয়ে আসছে। চোখ জ্বালা করতে লাগলো, ঝাপসা হয়ে এলো সামনেটা ক্রমেই। কান বন্ধ হয়ে গেল। চারিদিকটা একদম গুমোট শুনশান নিস্তব্ধ হয়ে গেল। গা হাত পা কেমন যেন ভার করে এলো সুদীপ্তর। চোখ টলতে টলতে কোনো মতে ক্যামেরার ডিসপ্লের দিকে তাকাতেই ও দেখলো লেন্সটা অটো জুম নিতে নিতে বারবার ফোকাস হারাচ্ছে। সুদীপ্ত এগোনোর চেষ্টা করলো, কিন্তু ওর মনে হলো ওর পা দুটো কেউ যেন আঁকড়ে ধরে রেখেছে। এবার সত্যি ওর ভয় হতে লাগলো। এই শীতেও ও ঘামছে। ওর হার্টবিট বাড়তে শুরু করলো। এবারও ক্যামেরা আর ট্রাইপডটা ছেড়ে পিঠের ব্যাগটা ওখানেই খুলে দিল। এবার নিজের সমস্ত শক্তি দিয়ে পায়ে জোর দিয়ে পিছনে ঘুরে দাঁড়ালো। দেখলো যেখানে আগে দাঁড়িয়েছিল সেই জায়গায় ওর কোনো পায়ের চিহ্ন নেই। সামনেটা যেন আরো বেশি ঝাপসা হতে থাকলো। পুরো শক্তি দিয়ে এবার সুদীপ্ত সামনের দিকে এগোনোর চেষ্টা করলে ওর মনে হলো কেউ যেন ওর পা দুটো সামনের দিকে ধরে একটা হ্যাঁচকা টান মারল। সুদীপ্ত একেবারে চিত হয়ে ক্যামেরা শুদ্ধ হুড়মুড়িয়ে ট্রাইপডের উপর পড়ল। ওর সারা গায়ে চোখে মুখে চরের কাদা। সুদীপ্ত যত ওঠার চেষ্টা করছে ও তত যেন আরো বেশি করে কাদায় ঢুকে যাচ্ছে, ঠিক চোরা বালির মতো। সুদীপ্ত কিছু আঁকড়ে ধরার জন্য ছটপট করতে লাগলো, কিন্তু হাতের সামনে কিচ্ছু পেল না। অবশেষে ট্রাইপডটা যেটা কাদায় গেঁথে ছিল সেটা আঁকড়ে ধরল। এদিকে ট্রাইপডের ওপরে লাগানো ক্যামেরাটা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই ভিডিও রেকর্ডিং চলছে। সুদীপ্ত কাদা মাখা অবস্থায় কাদায় পড়ে কিছু আঁকড়ে ধরার জন্য যখন ছটফট করছে, ঠিক তখনই ওর মনে হলো ওর পিঠ দিয়ে শিরদাঁড়া বরাবর কিছু কাঁটা জাতীয় জিনিস উঠে আসছে। পচা মাছের গন্ধ যেন আরো জোরালো হতে লাগলো। এমন সময় সেই কাঁটা জাতীয় জিনিসটা সুদীপ্তর ঘাড়ে কামড় বসালো। সুদীপ্তর এক হাত তখন কবজি অব্দি কাদায়, আর একটা হাত দিয়ে কোনো রকমে ট্রাইপডটা ধরা। ট্রাইপডের হাতটা ছেড়েই ঘাড় থেকে ঝেড়ে ফেলতেই ও দেখলো লাল কাঁকড়া।
ও বেশি কিছু বুঝে ওঠার আগেই ছেঁকে ধরল সুদীপ্তকে। প্রথমে পিঠ, ঘাড় থেকে শুরু করে গলা, 2 হাত, পা দিয়ে গোটা শরীরটাকে গিলে খেলো। বাকি শুধু মুখটুকু। যন্ত্রণায় সুদীপ্ত জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ওই গাছগুলো ভেদ করে সেই আওয়াজ বাইরে গেল না। ঠিক তখনই কেউ যেন ওর পা ধরে কাদার উপর দিয়ে হারিতে টানল। সুদীপ্ত আরো জোরে চিৎকার করতে লাগলো। লাল কাঁকড়াগুলো সুদীপ্তের চোয়াল হয়ে মুখের ভেতর ঢুকে যেতে লাগলো। বাকি শুধু নাক আর চোখ দুটো। চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে ওর। দম বন্ধ হয়ে আসছে। সুদীপ্ত এবার ঝাপসা চোখে দেখতে পেল জল থেকে কিছু একটা খুব দ্রুত গতিতে শূন্যে ওই রকম নোংরা পচা মাছের আষ্টে গন্ধ মানুষ মেরে ফেলার জন্য যথেষ্ট। একটা মেয়ে, তার কোমরের নিচের দিকটা মাছের লেজের মতো আর উপরের দিকটা মানুষের। চুলগুলো হাওয়ায় উঠছে, গোটা শরীরটা মাছের আঁশ দিয়ে ঢাকা। মুখটা মাছের মতো, চোখ দুটো মানুষের মতো, কিন্তু তাতে কোনো মনি নেই। খোকলা কালো, সারা গায়ে বড় বড় কাঁটা, হাতের নখগুলো লম্বা লম্বা বড় বড় হলদেটে। কান দুটো মাছের কানকোর মতোই দেখতে, দাঁতগুলো পিশাচের মতো, আর জিভটা লম্বা মাঝখান থেকে চেরা, কালচে লাল রঙের। সারা শরীরে রক্ত আর আষ্টে পচা দুর্গন্ধ। মাছের মতো 4টে পাখনাও, এমনকি চুলের মাঝখান থেকে মাথা থেকে শিরদাঁড়া হয়ে পিঠ বরাবর মাছের মতো একটা লম্বা পাখনাও আছে। এই কি তাহলে সেই মেছবুত? সচক্ষে দেখে সুদীপ্তর চোখের মণিগুলো যেন আরো বড় বড় হয়ে গেল, যে চোখ ফেটে বাইরে বেরিয়ে আসার জোগাড়। ও শুনতে পেল আর দেখতেও পেল মেছো ভূত পিশাচিনীর মতো জোরে জোরে হাসছে। লাল কাঁকড়াগুলো সুদীপ্তর নাক চোখ দিয়ে ঢেকে ফেলল। ওর গলা থেকে মাথার বাকি অংশটুকু জলের তলায় চলে গেল। সুদীপ্তর কানে ভেসে এলো সেই নোংরা অট্টহাসি। রাত পেরিয়ে ভোর হলো। সকালে কানাই জেলেদের সবাইকে সুদীপ্তর কথা মনে করালো। সবাই কথা বলে ঠিক করলো সুদীপ্তকে খুঁজতে যাওয়া হবে। শেষ যেখানে সুদীপ্তকে দেখেছিল সেখানে এসে তার পায়ের ছাপের পিছু নিল। কিছুটা এগোনোর পর দেখলো সুদীপ্তর পায়ের ছাপ আর নেই। ওই জায়গা থেকে 3জন 3জন করে ভাগাভাগি হয়ে গিয়ে চারিদিকে সবাই মিলে খুঁজতে শুরু করলো। সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত খোঁজ চালানোর পরেও যখন খোঁজ পাওয়া গেল না, তখন সবাই মিলে ঠিক করলো আরো একটু ভেতরে যাবে। এবং তারপর আরো কিছুটা এগোতেই কানাই দেখতে পেল একটা পিঠের ব্যাগ কাদার ওপর পড়ে আছে। কাছে গিয়ে ব্যাগটা তুলতেই দেখলো পাশে ক্যামেরাটাও পড়ে রয়েছে, কিন্তু চলছে না। হয় খারাপ হয়ে গিয়েছে, নয়তো ব্যাটারি ডাউন। সুদীপ্ত ফেরেনি। সেদিন অত খোঁজাখুঁজির পরেও সুদীপ্তর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ক্যামেরাটা ফিরেছে, কিন্তু সেটা আছে আপাতত কানাইয়ের কাছে। ও সেটা সবার অলক্ষ্যে একটা লোহার ট্রাঙ্কে লুকিয়ে রেখেছে। সুদীপ্ত যে দুবলার চরে এসেছিল এই খবর কেবলমাত্র সুদীপ্ত ছাড়া আর একটি মেয়ে জানত, সুমি। ওর থেকে 1 বছরের একাডেমিক্যাল জুনিয়র। শেষ 24 ঘন্টায় সুমি
কোনো খবর পায়নি সুদীপ্তর। শেষ কথা হয়েছে এখানে আসার সময়। সুমি কি পারবে সুদীপ্তকে খুঁজে বের করতে? সুদীপ্ত কি আসলেই বেঁচে আছে, নাকি সুমি রহস্য উন্মোচন করতে গিয়ে আরো বড় কোনো বিপদ ডেকে আনবে নিজের বা গ্রামবাসীদের ওপর? জানতে হলে অবশ্যই চোখ রাখুন পরের এপিসোড পার্ট 2-তে। আপনারা শুনছিলেন গল্পে গৌরব অরিজিনালসে মেছো ভূত ও অভিশপ্ত চর পার্ট 1। আর হ্যাঁ, নেক্সট এপিসোডের নোটিফিকেশন যাতে সরাসরি আপনার কাছে পৌঁছে যায়, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর আমাদেরকে কমেন্ট করে জানান আজকের এপিসোডটি কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পার্ট 2-তে।